ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ভারতের 7 সিস্টার সম্পর্কে এবং চিকেন নেক নিয়ে। এটা ভারতবর্ষের রাজনীতিতে সাম্প্রতিককালে এবং বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভারতের একটা উদীয়মান ভূমিকা আছে এবং বিশ্বে বিভিন্ন দেশ আজকে ভারতকে বিভিন্ন দিক থেকে ফলো করছে। সাম্প্রতিককালে বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে একটা সরকারকে উচ্ছেদ করে মৌলবাদী শক্তি ছাত্রদের সামনে রেখে তারা ক্ষমতায় এসেছে এবং তারা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছে। এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিপূর্বে যে শেখ হাসিনা সরকার ছিল, সেই সরকারের সঙ্গে ভারত সরকারের একটা চুক্তি হয়েছিল বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের পূর্ব দিকে যে 7টা রাজ্য তার সঙ্গে সংযোগ স্থাপন করা। এতে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা এবং ভারতেরও বাণিজ্যিক সুবিধা হতো এবং সেখানে রেল পথ স্থাপন ইত্যাদি বিভিন্ন প্রজেক্ট ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়, ছাত্র আন্দোলনকে সামনে রেখে মৌলবাদী শক্তি শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয় এবং পালিয়ে আসেন, ইন্ডিয়াতে অবস্থান করছেন। এইটা পরিস্থিতিতে বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মুখ্য সচিব, এই সরকারের হেড যিনি ডক্টর ইউনূস, তিনি বিভিন্ন দিক থেকে এবং বাংলাদেশের যে বিএনপি ও জামায়াতে ইসলাম এছাড়া আরও অনেক মৌলবাদী পার্টি এবং সংগঠন, বিভিন্ন মৌলবাদী সংগঠন, তারা হুমকি দেয় যে ভারতের 7 সিস্টার দখল করব এবং ভারতের চিকেন নেককে আমরা দখল করে নিব এবং ভারতের এই 7টা রাজ্যকে বিচ্ছিন্ন করতে চাই চীন। ভারতের এই 7টা রাজ্যকে বিচ্ছিন্ন করতে চাই পাকিস্তান এবং চীন। ভারতের কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে বিরোধ আছে এবং সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। চীনের আগ্রাসী যে নীতি, ভারতের বিভিন্ন ভূখণ্ড চীন দখল করেছে। বিশেষ করে 1962 সালে যে আকসাই 62 সালে যুদ্ধে ভারত চীনের সঙ্গে পরাজিত হয়, চীনের আকসাই লাদাখের একটা অংশ দখল করে নিয়ে আসে এবং সেখানে এক্ষেত্রেও আমরা দেখব এই চিকেন নেকের বিষয়ে বাংলাদেশের যে ভূমিকা, মৌলবাদী শক্তি এবং বাংলাদেশ গভর্নমেন্টের ভূমিকা, তাকে চীন সাপোর্ট করে এবং পাকিস্তান সাপোর্ট করে। এবার আমরা চিকেন নেকটা দেখব যে ভারতবর্ষের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, ভারতের আভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে এই চিকেন নেক এবং এই 7 সিস্টার কত তাৎপর্যপূর্ণ এবং ভারতকে বিশেষভাবে এই নজর দিতে হবে, সে কথা আমরা আজকের ভিডিওতে আমি বোর্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আরেকটা কথা মনে রাখবে যে ভারত আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ। সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 28টা রাজ্য আছে, কাশ্মীর রাজ্য নেই এখন, তোমরা জানো। তো মোট হচ্ছে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তোমার যেখানে 7টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেখানে আজকে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে 28টা রাজ্যের মধ্যে 7টা রাজ্য গুরুত্বপূর্ণ। আর এই 7টা রাজ্য এবং তার সঙ্গে সিকিমকে চীন তাদের ম্যাপে দেখায় যে সিকিম চীনের ভূখণ্ড। তাহলে এই পরিস্থিতিতে আজ 7 সিস্টার কত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে হুমকি এবং ডক্টর ইউনূস সরকারের যে হুমকি, তাদের মূল উদ্দেশ্য কি এবং ভারতের এই ভূখণ্ডকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, তা আজকের ভিডিওর আলোচনার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি আলোচনা করব, দেখো এই যে ভারতের উপরে দেখছো একদম ভুটান, এটা ভুটানের উপরে হচ্ছে তিব্বত, এটা চীনের নিয়ন্ত্রণে আছে। তিব্বতকে চীন নিয়ন্ত্রণ করছে। তিব্বতের ধর্মগুরু দালাই মালাই, তিনি ভারতবর্ষে 1959 সালে ভারতে আসেন
ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু ভারতের সেই অবস্থা ছিল না আর্থিক এবং সামরিক দিক থেকে, তাই ভারত সহযোগিতা করতে পারেনি। সেই কারণে চীন কিন্তু এই তিব্বতের উপরে আধিপত্য বিস্তার করেছে। তিব্বতের উপরে সামরিক আধিপত্য, অর্থনৈতিক আধিপত্য এবং সাংস্কৃতিক, তিব্বতের যে নিজস্ব সংস্কৃতি সেটা চীন ভেঙে দিয়েছে। যাই হোক, চীন আজকে তিব্বতকে নিয়ন্ত্রণ করছে। চীন এই বর্ডার নেপালের উপরে হচ্ছে তোমার চীনের সঙ্গে ভারতের সীমান্ত আছে এবং সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বহু বিরোধ আছে। একাধিকবার চীন অলিখিতভাবে, অঘোষিতভাবে আক্রমণ করেছে। গালওয়ান আক্রমণের কথা তোমরা জানো 2020 সালে, এটা খুব বেশি দিনের আগে নয়। 2023 সালে, 2022 সালে চীন অরুণাচল প্রদেশের তাওয়াং শহরকে আক্রমণ করে। হাতাহাতি ভারতীয় সেনা সেটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়। এবং আমি আরও আলোচনা করব, আগে একটা আউটলাইন আলোচনা করি যে এই যে সিকিম, এই সিকিম হচ্ছে 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। এই একটা স্বতন্ত্র একটা ভূখণ্ড ছিল, এটা ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী এই সময় প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে সিকিম হলো ভারতের একটা রাজ্য। 1975 সাল থেকে এটা হচ্ছে নেপাল, নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না। এটা বিহার, বিহার হচ্ছে তোমার ভারতের অঙ্গরাজ্য। ঝাড়খণ্ড ভারতের অঙ্গরাজ্য। এই যে এটা ওয়েস্ট বেঙ্গল, এটা দেখছো ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল, পুরোটা ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল। আর এইটা হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই ভূখণ্ড বাংলাদেশের এইখানে এই অবধি চলে গেছে। এই পশ্চিমবাংলা এখানে গিয়ে এটা শুরু হয়ে গেছে। এই শুরু হয়ে যেতে যেতে এই দিক দিয়ে এখানে 25 কিলোমিটার চড়া জলপাইগুড়ি দার্জিলিং জেলা, জলপাইগুড়ি দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গে, এইখানে 25 কিলোমিটারেরও কম দূরত্ব। এখানে হাসিমারাতে আজকে রাফায়েল বিমান রয়েছে বাংলাদেশকে প্রতিরোধ করবার জন্য, এবং বাংলাদেশের ভূমিকাকে বর্তমানে ভারত বিশ্বাস করতে পারে না। সুতরাং এই জায়গায় দিয়ে এই যে আসাম, এই আসাম, তাহলে আমরা বলবো যে এই যে আসাম রাজ্য, অরুণাচল প্রদেশ সব থেকে উপরে হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে চীনের যা টার্গেট আছে, অরুণাচল প্রদেশ, আসাম 2, মেঘালয়, নাগাল্যান্ড, তার নিচে মণিপুর, এটা মায়ানমার রাষ্ট্র, এটা মেঘালয়ের নিচে হচ্ছে ত্রিপুরা, মিজোরাম। তাহলে কটা রাজ্য হলো দেখো, নিচে থেকে যাও, মিজোরাম, বাঁদিকে ত্রিপুরা, মিজোরামের ডান দিকে মণিপুর, মণিপুরের উপরে নাগাল্যান্ড। ম্যাপ দেখে নেবে তোমরা, ম্যাপ সার্চ করে দেখে নেবে মোবাইলে। এটা হচ্ছে মেঘালয়, তার উপরে আসাম। তাহলে এইটা হচ্ছে চিকেন নেক। এটা বাংলাদেশের হুমকি, বাংলাদেশের হুমকি এই চিকেন নেক দখল করে নেবে। বাংলাদেশ হুমকি দিয়েছে, বাংলাদেশের উগ্রবাদী সংগঠন, বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ তারা জানেন এটা সম্ভব না। বাংলাদেশের জামায়াত ইসলাম এবং বিভিন্ন মৌলবাদী শক্তি এমন হুমকি দিয়েছে যে বেশি সময় লাগবে না এই 7টা রাজ্যকে দখল করতে। ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ। কটা হলো? 7টি। এই 7টি রাজ্য হচ্ছে তোমার 7 সিস্টার। এই 7টি রাজ্য হলো 7 সিস্টার এবং এগুলো হচ্ছে ছোট রাজ্য। মণিপুরে এখন আন্দোলন চলছে, এখানে রাষ্ট্রপতি শাসন আছে। এই রাজ্যগুলির উপর দিল্লি সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে নজর দেয় না, অবহেলা করে। কিন্তু ভারতের দিল্লির সঙ্গে এই রাজ্যগুলি যোগাযোগ অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যোগাযোগ কঠিন। এই যে এই বাংলাদেশের এই ভূখণ্ডের দিয়ে রেলপথ তৈরির একটা চুক্তি হয়েছিল, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হয়েছিল, পরিবহন চুক্তি হয়েছিল, যার ফলে এই 7টা রাজ্যের সঙ্গে ভারত সরকারের যোগাযোগ ভালো হতো। সেটা কিন্তু মৌলবাদী শক্তি হতে দেয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর মৌলবাদী শক্তির রিপ্রেজেন্টেটিভ হিসাবে ডক্টর ইউনূস সরকার
এ হচ্ছে পুরো মৌলবাদী মুসলিম মৌলবাদী জঙ্গি সংগঠনকে বেশি গুরুত্ব দেয়। এবং বাংলাদেশে যে সমস্ত জেহাদি ছিল, বাংলাদেশে জেল কয়েদি ছিল, সন্ত্রাসবাদী, তাদেরকে জেল থেকে মুক্তি দিয়েছে ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করবার জন্যে। তো যাই হোক, এখন এই চিকেন নেক ভারতবর্ষের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? ভারতবর্ষের রাজনীতিতে মায়ানমারের উপর চীনের আধিপত্য আছে, মায়ানমারের উপর চীনের একচেটিয়া আধিপত্য আছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র, চীনের সামরিক ঘাঁটি মায়ানমার। এখানে মায়ানমার থেকে আমেরিকা চেষ্টা করছে চীনকে সরানোর। দেখো, এই যে অরুণাচল প্রদেশ, এইটা নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরাট বিরোধ আছে। অরুণাচল প্রদেশ চীন টার্গেট করে যে অরুণাচল প্রদেশের এইখানে তাওয়াং আছে, এই তাওয়াংকে দখল নিতে চাই চীন। তাওয়াং আমাদের এই সমতল ভূমি থেকে 13,000 ফুট উঁচুতে, 13,000 ফুট উঁচুতে এই তাওয়াং শহরকে চীন দখল নিয়ে চীন এইখান থেকে অরুণাচল প্রদেশকে ক্যাপচার করবে, আসামকে ক্যাপচার করবে, নাগাল্যান্ডকে ক্যাপচার করবে, মেঘালয়কে ক্যাপচার করবে, মণিপুরকে ক্যাপচার করবে, মায়ানমারকে ক্যাপচার করবে, মিজোরামকে ক্যাপচার করবে, ত্রিপুরাকে ক্যাপচার করবে। আর সিকিম তোমার ওদের ম্যাপে দেখায় সিকিম ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়, এটা চীনের দাবি এবং তাদের ম্যাপে আছে। তাহলে আমরা দেখছি যে এখানে 7টা রাজ্য আর সিকিম, এই 8টা রাজ্য চীন দখল নিতে চায়। বাংলাদেশের হুঙ্কার বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। আর বাংলাদেশের মৌলবাদী শক্তির পিছনে আছে চীন। বাংলাদেশের জাতীয়তাবাদী, বাংলাদেশের সংগ্রামী মানুষের যে সরকার, জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে, সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেন, তারই উত্তরাধিকারী গণতান্ত্রিক যে সরকার, শেখ হাসিনা সরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে উচ্ছেদ করে দিয়েছে। সেখানে মৌলবাদীর এক শক্তি ক্ষমতায় এসেছে। বাংলাদেশের যারা মৌলবাদী শক্তি, তারা মনে রাখে না যে পাকিস্তান কি ধরনের রাষ্ট্র। পাকিস্তান তাদেরকে পরাধীন করে রেখেছিল, তাদের উপর 20 বছর, তাদের উপর 50 থেকে 1947 14ই আগস্ট থেকে 1971 16 ডিসেম্বরের আগে অবধি তাদের রাজ্যে কোনো উন্নতি হয়নি। 1969 সালে যে স্বায়ত্তশাসনের নির্বাচন হয়েছিল, তাতে আওয়ামী লীগ পার্টি জেতে এবং ইয়াহিয়া খাঁ এই স্বায়ত্তশাসনের অধিকারকে বানচাল করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ সেনা পূর্ব পাকিস্তানে নিয়ে এসে পূর্ব পাকিস্তানের জনগণকে হত্যা করে, বহু নারীকে ধর্ষণ করে। এবং সেই কথা বাংলাদেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ ভুলেনি, কিন্তু বাংলাদেশের মৌলবাদী শক্তির ফাঁদে পড়ে মৌলবাদী শক্তির বিভ্রান্ত করেছে, ভারত বিরোধী মানসিকতা তৈরি করেছে। সেখানে ভারতের সহযোগিতায় তারা স্বাধীনতা পেয়েছিল। যাই হোক, এইখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের মাটিকে আমেরিকা ব্যবহার করতে চাইছে, বাংলাদেশের মাটিকে চীন ব্যবহার করতে চাইছে। আমেরিকা অনেক দূরে আছে, চীন কিন্তু বেশি কাছে আছে। তাছাড়া চীন এইখান থেকে অনেকগুলো স্টেটের উপরে তার একচেটিয়া আধিপত্য আছে। ভারতের পশ্চিম দিকে যে পাকিস্তান, সেই পাকিস্তান পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে আছে। ভারতের আকসাই অঞ্চল চীনের দখলে আছে। ভুটান ভারতের নিয়ন্ত্রণে আছে। ভুটানের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক, কিন্তু এই ভুটানকে বারবার একাধিকবার চীন নিয়ন্ত্রণে আনার জন্য 1917 সালে ভুটানের ডোকলামকে কেন্দ্র করে ভারতীয় সেনা এবং চীনের সেনার মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। যুদ্ধ বাধো একটা অবস্থায় সেখানে ভারত একটা সক্রিয় ভূমিকা পালন করে ভারতের সেনারা। এখানে ভুটানে ডোকলামে স্থায়ীভাবে ভারতের সেনা ঘাঁটি রয়েছে এবং স্থায়ীভাবে তাঁবু কংক্রিটের বিল্ডিং রয়েছে, স্থায়ী টাওয়ার রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, বাংকার রয়েছে এই চীনকে প্রতিরোধ করবার জন্য। অরুণাচল প্রদেশের তাওয়াং
আক্রমণ করতে চায়, একাধিকবার আক্রমণ করেছে, যে সরাসরিভাবে সামরিক আক্রমণ নয়, ড্রাগন বাহিনী দলে দলে এসে হানা করে আর ভারতীয় সেনার কাছে মার খেয়ে তারা বারবার ফিরে যায়। এই তাওয়াংয়ে ইন্ডিয়া গভর্নমেন্টের 9টি সুড়ঙ্গ আছে, 9টি সুড়ঙ্গ হচ্ছে বরফে ঢাকা, পাহাড়ে ঢাকা, তার তল দিয়ে রাস্তা রয়েছে, রেল যোগাযোগ আছে, তার মধ্যে স্বাভাবিক টেম্পারেচার থাকবে, সেনা থাকবে, অস্ত্র থাকবে। এইভাবে চীনকে মোকাবেলা করবার জন্যে ভারত ভারত রেডি আছে। তাই অরুণাচল প্রদেশের তাওয়াং এবং অরুণাচল প্রদেশকে চীন দখল করতে পারবে বলে মনে হয় না। আসামে, নাগাল্যান্ডে, মেঘালয়ে, মণিপুরে, তোমার মিজোরামে, ত্রিপুরাতে যে অশান্তিগুলো হয় আভ্যন্তরীণ ক্ষেত্রে, এই সমস্ত স্টেটগুলিকে ভারত বিশেষভাবে নজর না দেওয়া, এখানে অর্থনৈতিক সমস্যা আছে এবং আরও এর সঙ্গে ধর্মীয়, ভাষা, আঞ্চলিকতা বোধ মানুষের মধ্যে আছে। সেই সব আঞ্চলিকতাবাদী মানসিকতাকে, অর্থনৈতিক সংকটকে কাজে লাগায় বিদেশি শক্তি, বিশেষ করে চীন। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই যে 7 সিস্টার, এটা খুব গুরুত্বপূর্ণ। 7 সিস্টারকে বাংলাদেশ দখল নিতে চাইছে। বাংলাদেশের নিজস্ব ভূখণ্ড কিভাবে রক্ষিত হবে? বাংলাদেশ বর্তমানে একটা যুদ্ধের পরিস্থিতিতে, যুদ্ধের ফাঁদে পড়ে যাবে। তার কারণ বাংলাদেশের পাশে যে মায়ানমার বর্ডার রয়েছে, সে সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু তোমার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়। তাই আমরা এই কথা জানবো যে আজকে মানে বাংলাদেশ যেটা 7 সিস্টার দখলের কথা বলেছে, এ কথা খুবই একটা গুরুত্বপূর্ণ নয়। তাদের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ভারত এ ব্যাপারে বেশি মাথা ঘামায় না। তবে ভারতকে মাথা ঘামাতে হবে, তার কারণ এই ছোট্ট উগ্রবাদী শক্তি, এই সাম্প্রদায়িক উস্কানিমূলক মনোভাব এই বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলো দেয়। যেমন বর্তমানে মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, বহু সম্পদ ড্যামেজ করেছে। এখানে অনেকে মনে করছে যে বাংলাদেশে মৌলবাদী শক্তির হাত আছে। তবে বাংলাদেশের মৌলবাদী শক্তির হাত আছে কি নেই, ভারতবর্ষে মৌলবাদী শক্তি মুসলিম সংখ্যালঘু, সমস্ত মুসলিম নয়, একটা অংশ যারা ধর্মীয় গোড়ামিকে বিশ্বাস করে, তারা ওয়াকফ সম্পত্তি রক্ষার নামে যে অশান্তি তারা সৃষ্টি করেছে এবং সম্পদ লুট করেছে, সম্পদ ধ্বংস করেছে, পশুদের পুড়িয়ে মেরেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, এই যে অশান্তি, এটা ভারত রাষ্ট্রের একটা কলঙ্ক। ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে ধর্মের মানুষই আঘাত পাক না কেন, এটা যে ধর্মের মানুষ এই সাম্প্রদায়িকতাকে সৃষ্টি করেছে, কঠোর হাতে ভারত সরকারের দমন করা উচিত। তা না হলে এই চিকেন চেকের টার্গেট আছে, যদি এই মৌলবাদী শক্তির সঙ্গে চিকেন টার্গেটের যোগাযোগ রয়েছে। সুতরাং আজকে ভারতের কাছে 7 সিস্টার খুব গুরুত্বপূর্ণ। ভারত সরকার বরাবরই কিন্তু এইগুলোকে গুরুত্ব দেয়নি। চীনের যে আগ্রাসী নীতি, সেই 1962 সাল থেকে 1954 সালে চীনের প্রধানমন্ত্রী সোহেলাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে যে চুক্তি হয়েছিল, পঞ্চশীল চুক্তি, সেই চুক্তির মানে কোনো 5টা চুক্তির মধ্যে একটাও চীন মেনে চলে না। সুতরাং এই কথা ভারতের শাসক শ্রেণীকে মনে রাখতে হবে এবং তার বিদেশ নীতিতে বিশেষভাবে স্থান দিয়েছে। এটা বড় প্রমাণ হচ্ছে যে অরুণাচল প্রদেশের তাওয়াং বাংকার তৈরি করা এবং সুড়ঙ্গ রাস্তা তৈরি করা এবং চীনকে প্রতিরোধ করবার ব্যবস্থা করছে, এ কথা ঠিকই। তেমনি মণিপুরে যে আভ্যন্তরীণ যে আগুন চলছে, সেই অর্থনৈতিক সমস্যাকে ভিত্তি করে ভারত সরকারকে নজর দিতে হবে। শুধু রাষ্ট্রপতি শাসন দিয়ে এটাকে দমন করলে হবে না। ত্রিপুরাতে যে উপজাতি বিদ্রোহ ছিল, সেখানে অনেকটাই প্রশমিত হয়েছে। মিজোরামে যে এই সমস্ত রাজ্যগুলি থেকে রাজ্য আইনসভাতে একজন করে প্রতিনিধি যায়, ছোট রাজ্য বলে একজন করে প্রতিনিধি যায় রাজ্যসভাতে, এদের প্রতিনিধিত্ব ঠিক মতো হয় না। এরা বঞ্চিত, শোষিত এবং ভারত সরকার এ বিষয়ে নজর দেয় না। ভারত সরকারের বর্তমানে একটা সাম্প্রতিককালে যে পাকিস্তান আজকে মানে চীনের সমর্থন নিয়ে ভারতের বিরোধিতা করছে এবং চীন শ্রীলঙ্কাকে
আধিপত্য বিস্তার করে তার কন্ট্রোলে রেখেছে, মায়ানমারকে তার কন্ট্রোলে রেখেছে, নেপালকে তার কন্ট্রোলে রেখেছে, পাকিস্তান তো তার পায়ের তলায় রয়েছে। সুতরাং এই জায়গায় পরিস্থিতিতে পাকিস্তান আজাদ কাশ্মীরের একটা অংশ চীনকে 1963 সালের উপহার দিয়েছে, তার উপর দিয়ে চীন রাস্তা তৈরি করে ফেলেছে। তাই ভারতবর্ষের আজকে এই চিকেন নেক যদি বাংলাদেশের মাধ্যমে চীন দখল নিতে পারে, তাহলে ভারতের সার্বভৌমত্ব, ভারতের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ড কিন্তু হাত ছাড়ার সম্ভাবনা বেশি। হাত ছাড়া হবে কি হবে না সেটা ভবিষ্যতেই বলে দিবে, কিন্তু এই বিষয়টাকে ভারতের গুরুত্ব দিতে হবে। ভারতের ডোমেস্টিক পলিটিক্সের যে দুর্নীতি, ভারতবর্ষের ডোমেস্টিক পলিটিক্স, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের একটা বিভিন্ন কারণ থাকতে বলে, শুধু মৌলবাদী শক্তিকে দোষ দিতে পারে, তার গভর্নমেন্টে একটা করাপশান ছিল, দুর্নীতি ছিল। সেই করাপশান যদি কম থাকতো, হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মৌলবাদকে সমর্থন করতো না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এইখানকার জনসমর্থন, পপুলেশনের একটা সাপোর্ট, জনসমর্থন, এখানে গঠনমূলক জনমত গঠন করতে হবে, চীন বিরোধী জনমত গঠন করতে হবে, ভারত বিরোধী জনমত গঠন করতে হবে। কোনো জাতিকে সংগঠিত করা মানে অপর জাতিকে ঘৃণা করা নয়। আজকে মৌলবাদী শক্তি শুধু নিজের জাতি বড়, নিজের দেশ বড়, এইটা জাত্যাভিমান, যেটা ইউরোপের দেশগুলো উন্নত দেশ হলেও তারা কিন্তু জাত্যাভিমানকে বেশি গুরুত্ব দেয়। তারা আদর্শ জাতীয়তাবাদকে মানে কি বলবো ধুলোয় মিশিয়ে দেয়। তারা আদর্শ জাতীয়তাবাদের আদর্শকে মেনে চলে না, তারা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করে তাদের জাতীয় স্বার্থকে বজায় রাখবার জন্যে। কিন্তু এই সমস্ত মৌলবাদী শক্তি তারা উগ্র জাতীয়তাবাদী সৃষ্টি করে, উগ্র জাতীয়তাবাদ যেটা ন্যাশনালিজমের বিরোধী। তারা দেশের ভবিষ্যৎ ক্ষতি করে। আজকে কোনো মৌলবাদী শক্তি দেশে ক্ষমতায় এসে সে দেশের সার্বিক উন্নতি করতে ব্যর্থ হয়েছে। ধর্মকে সংকীর্ণ অর্থে ব্যবহার করে কখনোই একটা দেশের উন্নতি হতে পারে না, বিজ্ঞান প্রযুক্তির বিদ্যার উন্নতি হতে পারে না। আজকে টেকনোলজির যুগে ধর্ম নয়, ধর্ম মানুষের মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার দেহাতি। সুতরাং এখানে রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে দেওয়া মানেই সেই দেশ পিছিয়ে যাবে। ইন্ডিয়া আজকে ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে অনেকটা সরে এসেছে। এখানে হিন্দু সাম্প্রদায়িকতা, মুসলিম সাম্প্রদায়িকতা, মুর্শিদাবাদ তার বড় প্রমাণ হচ্ছে। এটা একটা লজ্জার ব্যাপার। এখানে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে, রাজ্য প্রশাসন পরে স্টেপ নিচ্ছে, সম্পদ ড্যামেজ হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। এর শিকারকে ক্ষতিপূরণ কেউ দেবে? স্টেট দেবে কি? দেবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই 7 সিস্টারকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এই 7 সিস্টার কিন্তু ভারতের একটা বিরাট ভূখণ্ডের একটা অংশ। সুতরাং একটা ভূখণ্ড হাতছাড়া মানেই ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে হবে। 1947 সালে পাকিস্তানের হানাদার বাহিনী যে জমি কাশ্মীরে দখল করে নিয়েছিল, কাশ্মীরের রাজা হরি সিংয়ের সম্মতি হলো যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, অন্তর্ভুক্তি হয়েছে, তাহলে গোটা কাশ্মীরটাই ভারতের। কিন্তু সেই আজাদ কাশ্মীর আজকে পাকিস্তানের দখলে রয়েছে। তাই আজকে যদি ভারত সরকার এই 7 সিস্টারকে গুরুত্ব না দেয়, চিকেন নেককে গুরুত্ব না দেয়, এই করিডর থেকে এই চিকেনের গলা কেটে নিয়ে এটাকে আলাদা করে নিবে আজকে বাংলাদেশ, আর বাংলাদেশের গালে থাপ্পড় মেরে বাংলাদেশের নিয়ন্ত্রণ সরিয়ে বাংলাদেশের মাটি এবং ভারতের মাটি চীন ব্যবহার করবে। এইটাই হলো ভবিষ্যৎ ইঙ্গিত। যাই হোক, আমি এই ভিডিও বড় করব না। আজকের আলোচনা এই চিকেন নেকের গুরুত্ব ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। ভারত একটা জাতি রাষ্ট্র, ভারতীয় জাতি, ইন্ডিয়ান আমরা। তা আমাদের দেশপ্রেম হচ্ছে সবথেকে বড় কথা। আর রাজনীতিবিদদের মধ্যে, ভারতের শাসক শ্রেণীর মধ্যে দেশপ্রেম নেই। দেশপ্রেম যদি থাকতো তাহলে হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে, নিজেদের বাড়ি গাড়ি তাতেও হয় না, বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে তারা পাচার করে, বিভিন্ন ব্যবসার নামে আর ট্যাক্স ফাঁকি দিয়ে তারা রেস্টুরেন্ট খুলে তারা বিভিন্ন রকমের ফায়দা কলা কৌশল করে আত্মসাৎ করছে। সুতরাং জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে যে চিকেন নেক আমাদের এবং 7 সিস্টার আমাদের, এবং ভারতবর্ষের এই যে
এই যে 7টা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে যে চীনের আগ্রাসী মনোভাব ভালো নয়, এবং সিকিমের মানুষকেও লক্ষ্য করতে হবে। তাই 8টা স্টেট ভারতবর্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এই বলে আমি আশা করব যে আজকের ভিডিওর আলোচনা তোমরা ভালো বুঝতে পারবে। এই বলে আজকে আলোচনা আমি শেষ করলাম।